আয়শা, হুম। তোকে ভালোবাসি রে খুব। জানি। তাহলে চল প্রেম করি। দেখ তানবীর, আমি আগেই বলেছি আমি কাউকে ভালোবাসতে পারবো না। আর আমার দ্বারা ভালোবাসা সম্ভব না। তোকে ভালোবাসতে হবে না, একটু সুযোগ দিবি ভালোবাসার। তোকে প্রতিদিন ভালোবাসার কবিতা শোনাবো। তোর ন্যাকামো রাখ। এই জন্যই আমি ফ্রেন্ডশিপ করতে চাইনি। আর কিছুই বললাম না। আয়শার দিকে তাকালাম, ও দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আমিও ওর দেখে নখ কাটতে লাগলাম। আয়শা হলো আমার কাছের বন্ধু। বন্ধুত্বটা হয়েছিল ক্যাম্পাসে এসেই। ক্যাম্পাসের ডান দিকে একটি ক্যান্টিন, আর ক্যান্টিনের সামনে বড় একটি মাঠ। মাঠের চারপাশে চিকন পাতাবাহারের ফুলের গাছ। গাছের দূরত্বের ফাঁকা জায়গাতে একটি করে ঝাউ গাছ, তার চারপাশ দিয়ে ঢালাই করা রাস্তা। ক্যাম্পাসে আসতেই দেখি সেই মাঠে সিনিয়র ভাইয়েরা ক্রিকেট খেলছে। বলার যখন বল করছিল আর ব্যাটসম্যান যখন বলটা মারবে, আমি সেই দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলাম। বলটা 6 হলো, আর আমিও হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আমার সাইকেল সহ আমি ধাক্কা খেয়েছি। তারপর আর কি, প্রচুর বকুনি খেলাম। এরপর থেকে মেয়েটার সাথে টুকিটাকি কথা হতো। তারপর আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয়। অবশ্যই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে অনেক ঝামেলাও পোহাতে হয়েছিল। আমি বাসায় যাব। চল, তোকে এগিয়ে দিই। না, তুই যাবি না। কি সমস্যা? তুই থাক। আয়শা আর কিছু বলল না, হনহন করে হেঁটে চলে গেল। আয়েশার সাথে বন্ধুত্ব হওয়ার পর কখন যে ওকে ভালোবাসতে শুরু করেছি বুঝতেই পারিনি। তারপর ওকে তা জানিয়েছি যতবার, ততবারই সে না করে দিয়েছে। পরের দিন, আয়েশা, হুম। তোকে ভালোবাসি। নতুন কিছু থাকলে বল। তুই আমাকে কবে ভালোবাসবি? এসব আমার দ্বারা হবে না। কেন? এমনিতেই। আমি আয়েশার দিকে তাকিয়ে ঠিক কী বলবো বুঝতে পারছি না। মেয়েটাকে বড্ড ভালোবাসি আমি। ওকে দেখলে আমার ইচ্ছে করে ওর হাত ধরে ক্যাম্পাসে হাঁটি, কিন্তু সেটা করতে পারি না। ধূসর অনুভূতিগুলো মাঝে মধ্যেই ওর প্রতি টান অনুভব করে ছন্নছাড়া হয়ে যায়। আচ্ছা, কি সমস্যা তোর আমাকে ভালোবাসার? তুই আমার সাথে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, ভালোবাসি আর বলবো না। হুম। কিন্তু এটা তো বল যে কেন ভালোবাসবি না? বললাম তো, কোনো কারণ নেই, এমনিতেই। দেখ আয়শা, তোকে আমার ভালোবাসতেই হবে। তুই থাক, আমি গেলাম। আয়শা রাগ দেখিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আয়শাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সমস্যা হলো তার। আমাকে সবসময় সে ফিরিয়ে দেয়। এভাবে কেটে গেল কয়েকটা দিন। একদিন সকালে ঘুমিয়ে আছি, ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি আসিফের ফোন। হ্যালো তানভীর, হুম, বল। তুই কি একবার বাজারের দিকে আসবি? কেন? আরে আয় না। না, এখন যাব না। আয়শার সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে যেতে হবে। ক্যাম্পাসে যাওয়া লাগবে না, তুই বাজারে আয়, তোকে একটা জিনিস দেখাচ্ছি। আসিফ অনেক জোর করাই বাজারে গেলাম। সেখানে যেয়ে দেখি আয়শা একটি ছেলের সাথে বসে বেশ জমিয়েই গল্প করছে। মাঝে মাঝে উচ্চস্বরে হাসছে, আবার মজাও পাচ্ছে। মাথায় অনেক রাগ উঠে গেল। জোরে হেঁটে ওদের সামনে গেলাম। আমাকে দেখেই আয়শা উঠে দাঁড়ালো। আমি ওর হাত ধরলাম। আমার সাথে এমন কেন করলি? তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি আমি। আর তুই কি না আমাকে ফিরিয়ে দিয়ে আরেকটা ছেলের সাথে প্রেমে ব্যস্ত হয়ে গিয়েছিস। তুই আমার হাত ছাড়। আর এখানে পাবলিক প্লেসে বেশি জোরে কথা বলে সিনক্রেট করবি না। তুই চল আমার সাথে। আমার হাত ছাড় তানবীর। না, তুই চল।
তোকে হাত ছাড়তে বলছি কিন্তু। ছাড়বো না। নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভীরস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর কিছু বলার আগেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় আয়েশা। আমি গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আয়েশার দিকে। তারপর আশেপাশে তাকালাম, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ওর হাতটা ছেড়ে দিলাম। তারপর মাথাটা নিচু করে চলে আসলাম আমি। কিছুদিন কেটে যায়। আমি ভার্সিটিতে যাইনি আজ 10 দিন হয়ে গেল। ফোনও অফ করে দিয়েছিলাম সেদিনের পর। নিজেকে কেমন যেন লাগছিল। বারবার আয়শার কথা মাথায় চলে আসতো, কিন্তু এটা বলে মনকে সান্ত্বনা দিতাম যে ভালোবাসবে না তাকে জোর করে পাওয়াটা বোকামি। আজ ভার্সিটিতে আসলাম 10 দিন পর। সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছে। ক্যাম্পাসে এসে কোনো এক বেঞ্চে বসলাম। কিছু সময় পর দেখলাম আয়শা এসে আমার পাশে বসেছে। আমি ওকে দেখে চলে যাব, ঠিক তখনই ও বলল, এই 10 দিন কোথায় ছিলে? কেন? যেটা জানতে চেয়েছি সেটা বল। বাড়িতে। ভার্সিটিতে আসিস নাই কেন? এমনি। দুজনেই চুপ হয়ে গেলাম। আর চোখে আয়শার দিকে তাকালাম। মুখটা বেশ শুকনো শুকনো লাগছে। চোখ সরিয়ে নিলাম। আয়শা বলল, তোকে অনেক মিস করছি। হাসলি কেন? আমাকে তুই মিস করেছিস? তোর প্রেমিক থাকা সত্ত্বেও? হাসি তো পাবেই। চুপ কর তানভীর। আবারও চুপ হয়ে গেলাম। আয়শার চোখে আজ অন্যরকম ভাষা লিপ্ত। অনুভব করলাম ওর প্রতি যে টান ছিল তা এখন আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। ইচ্ছে করছে ওকে চিৎকার করে বলি, ভালোবাসি আয়শা, সারা জীবন তোর পাশে থাকতে চাই। কিন্তু কিছুই বলার সাহস পাচ্ছি না। নীরবতা ভেঙে আয়শা বলল, চল আমার সাথে। কোথায়? সেটা গেলেই বুঝতে পারবে। আর কিছু বলল না। আমার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে চলল ও। দুজনে রিক্সা নিলাম। আয়েশার সাথে কোনো কথা বলছি না, কেবল চোখে ভাসছে ওর বিএফের সাথে কাটানো ওর সময়গুলো। বেশ খানিকটা সময় পর রিক্সা থামলো। পাশে তাকিয়ে দেখলাম টিন শেডের 2 রুমের একটি ঘর। বাড়ির সামনেরটা অনেক ফুল গাছ দিয়ে ঘেরা। বাড়ির সামনেই 2টি ঝাউ গাছ লাগানো। বাড়িটা ছোট হলেও বেশ পরিপাটি। নাম, চল আমার সাথে। আয়েশা নেমে দাঁড়ালো। আমি রিকশার ভাড়া মিটিয়ে ওর পেছন পেছন যেতে থাকলাম। বাড়ির মধ্যে প্রবেশ করতেই শুনতে পেলাম কাশি শব্দ। কোনো মহিলা বেশ জোরে জোরেই কাশছে। আয়েশা সেদিকে দৌড়ে গেল। আমিও ওর পেছনে হেঁটে গেলাম। বাম পাশের ঘরটাতে একজন বয়স্ক মহিলা শুয়ে আছে, আর তার পাশে শুয়ে আছে সেই দিনে সেই ছেলেটা। ওকে দেখেই রাগ যেন আবার বেড়ে যেতে লাগলো। ইচ্ছে করছে এখনই ছেলেটাকে দুঘা বসিয়ে দিয়ে চলে যায়, কিন্তু সেটা করলাম না। মধ্যবয়স্ক মহিলাটি কাশছে। চারিপাশের দেওয়ালের দিকে তাকালাম। মহিলাটার সাথে আয়শার একটি ছবি দেখতে পেলাম। কি ভাবছিস? ভাবছিস কোথায় এসেছিস? এটা হলো আমার বাড়ি, আর উনি হলো আমার অসুস্থ মা। আমার মায়ের কিডনি সমস্যা, কোনো কাজই ঠিক মতো করতে পারে না। আর এই যে পাশে যাকে দেখছিস, এটা আমার সৎ ভাই। আর মা, এই হলো তানবীর, তোমাকে যার কথা বলেছিলাম। আয়েশার কথা শুনে মাথাটা কেমন চক্কর দিতে লাগলো। একদিক দিয়ে খুশি হয়েছি আয়েশার কোনো প্রেমিক নেই, আবার খুব খারাপ লাগছে ওর মায়ের কথা শুনে। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দার উত্তর পাশে একটি শিউলি ফুলের গাছ। গাছে শিউলি ফুলে ভর্তি। শিউলি ফুলের সুমিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। আমি সেদিকে গেলাম। কিছু সময় পর আয়শা আসলো। আমার পাশে দাঁড়িয়ে বলল, তোকে কদিন অনেক মিস করছি রে।
রাগ করে আছিস? না। আমি জানি, আসলে আমার উপরে সবাই রাগ দেখায়, কেউ আমাকে বোঝার চেষ্টাও করে না। আন্টির কেন হার্টের প্রবলেম হলো? থাক এসব। আরে বল তো। আয়েশা চুপ হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম। গম্ভীর চোখে তাকিয়ে আছে সামনের দিকে। কিছু সময় চুপ থেকে বলতে লাগলো, আমার বয়স তখন 8 বছর 6 মাস। আমাদের সুন্দর একটা সুখী পরিবার ছিল। আমার বাবা একজন মাওলানা। আমার বাবা ঢাকায় একটি মাদ্রাসাতে হেড টিচার ছিলেন, আর আমরা থাকতাম গ্রামে। যখন একটু একটু বুঝতে শিখেছি, সেদিন থেকেই দেখেছি বাবা খুব একটা বাড়িতে আসতেন না, যোগাযোগ খুব কম রাখতেন, আমাদের চলার জন্য খরচও দিতেন না। এভাবেই কেটে যায় সময়গুলো। এরপর একদিন হঠাৎ করেই বাড়িতে ফোন করে বলে তিনি আর মাকে রাখতে পারবেন না, তিনি তার একজন স্টুডেন্টকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। জানিস তানবীর, আমি নাকি বাবাকে খুব মিস করতাম, খুব ডাকতাম তাকে। ওনার মুখটা ছোট থাকতে খুব মনে পড়তো। তিনি আমায় কোনোদিন কোনো পোশাকও কিনে দেয়নি। জানিস, যখন আমার খুব খিদে পেত, তখন আমাকে তরকারি ছাড়াই শুধু ভাত খেতে হয়েছে। আব্বুরা ছিল অনেকগুলো ভাই। আম্মুকে যখন ডিভোর্স দেয়, তখন আর সেখানে থাকা হয়নি, চলে আসতে হয় মামা বাড়িতে। এভাবেই দিন চলে যায়। আমি স্কুলে ভর্তি হলাম সেখানে। বেশ কিছুদিন ভালোই ছিল। আম্মুকে বিয়ে দেওয়ার জন্য আমার মামা নানা নানি চাপ দিতে থাকে, কিন্তু মা আমাকে রেখে কোথাও বিয়ে করতে চাইতো না। তবুও মাকে সবাই নানাভাবে বোঝায়। সে সময় আমি ক্লাস 4-এ পড়ি। স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে বেশ লোকজন। কোনোদিন এত মানুষ দেখিনি আমি। নানু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না আয়েশা, আমি তোর সাথে আছি। কিছুই বুঝিনি এই কথার মানে। পরক্ষণে দেখি আমার মা বউ সেজে চলে যাচ্ছে। এরপর থেকে আমি খুব একা হয়ে যাই। মামিদের মুখ গোমরানি প্রতিদিন সহ্য করতে হতো। এভাবেই কাটে দিনগুলো। ধীরে ধীরে বড় হতে থাকি। সৎ বাবার টাকা আর নিজের টিউশনির টাকা দিয়ে পড়াশোনা করি। সৎ বাবা একসময় মারা যায়। সেই ঘরে ছিল আমার এই বয়সের সৎ ভাই। তার মাও তাকে বাবার মতো করে রেখে চলে যায়। তাই আমরা দুজনে খুব একা হয়ে যাই। এখন তুই বল, আমার কি এখনো ভালোবাসার অধিকার আছে? আর বড় কথা, আমি কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারি না রে তানবীর। সবাইকে আমার বাবার মতো মনে হয়, যেন মনে হয় সব ছেলেরাই একরকম। কিন্তু যখন তুই আমার সাথে যোগাযোগ অফ রাখলি, তখন বুঝেছি আমাকে তো দরকার, কিন্তু কি করব, মনকে বোঝাতে পারছি না। আয়েশার কথাগুলো শুনে চুপ হয়ে গেলাম। ওর দিকে তাকালাম। নীরবে কাঁদছে ও। আমি কাঁপা কাঁপা হাতে ওর হাতকে স্পর্শ করলাম। তখনই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কিছু সময় এভাবে থাকার পর দৌড়ে রুমে চলে গেল। আমিও ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। এভাবেই কেটে গেল বেশ 7 দিন। এর মধ্যে আয়েশা বহুবার কল করেছে আমাকে, কিন্তু রিসিভ করেনি। দেখা করার চেষ্টা করেছে, কিন্তু দেখাও করেনি। আমি এটা ইচ্ছে করেই করেছি, কিন্তু আর সেটা করা সম্ভব না। আজই ওদের বাসায় যাচ্ছি আমার মা বাবাকে নিয়ে। ওদের বাড়ির উঠোনে যখন এসে দাঁড়ালাম, দেখি ঘর থেকে বের হচ্ছে আয়েশা। আমাকে দেখেই ঠাই দাঁড়িয়ে রইল। আস্তে হেঁটে ওর কাছে গেলাম। কেমন আছিস? ও হ্যাঁ, তোকে পরিচয় করিয়ে দিই। এনারা হলেন আমার মা আর বাবা, আর এ হলো আয়েশা, তোমাদের যার কথা বলেছি। আর ওই রুমটাতে
আয়শার আম্মু থাকে। মা আর বাবা পাশের রুমে চলে গেল। আয়শা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে শিউলি ফুলের গাছের পাশটাতে নিয়ে গেলাম। দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে আছি। আমি আয়শার দিকে তাকিয়ে বললাম, আসলে এতদিন তোর সাথে কথা না বলার কারণটা কি জানিস? কারণ হলো নিজেকে বোঝার ও জানার চেষ্টা করা, বাড়ির সবাইকে রাজি করানো। মানে? মানেটা হলো এটাই যে তোকে আমি আসলে ভালোবাসি কি না তা নিজেকে প্রশ্ন করেছি। তোকে আমার চাই কি না তা নিজেকে বোঝার মাধ্যমে জেনেছি। তা কি জেনেছিস? আরে পাগলি, তোকে বড্ড ভালোবাসি রে। তোকে ছাড়া বাকিটা জীবন কেমন যেন মরীচিকাতে ভরে যাবে। তাই তো মা বাবাকে নিয়ে আসলাম তোকে দেখানোর জন্য, তোর মায়ের সাথে বিয়ের কথা বলার জন্য। ওনাদেরও তো রাজি করাতে সময় লাগবে নাকি? ওনারা রাজি? আরে গাধি, রাজি না হলে কি তারা আসতো? চল লুকিয়ে তোর আর আমার বিয়ের কথা শুনি। আয়েশার মুখে হাসি, তবে চোখের কার্নিশ বেয়ে পানি ঝরে পড়ছে। আমি ওর হাতটা ধরে দরজার কাছে এসে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম আমার মা বলছে আয়েশার মাকে, ভাবি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। সে আর আমরা তাকে কখনোই আর কষ্ট পেতে দিব না। কেবল আপনি মত দিলেই আমরা আগামী মাসের 24 তারিখে বউ করে বৌমাকে ঘরে নিয়ে যেতে চাই। আয়েশার মা অনুমতি জানালো। আমি ওকে টেনে নিয়ে আগের জায়গাটাতে আসলাম। আয়েশা এবার কাঁদছে। আমি ওর দিকে তাকালাম। না, মেয়েটাকে যতটা রাগী ভাবতাম সে এরকমটা না, একদম কাঁদুনি বুড়ি একটা। আস্তে করে জড়িয়ে নিলাম তাকে। সে আমার বুকে মাথা রেখেই কাঁদছে। কেবল অনুভব করছি সাদা টি শার্ট তার চোখের জলে ভিজে একাকার। নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের দানবিস বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।